আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কি অবস্থা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, তোমাদের এক্সাম কেমন হলো? স্যার অত ভালো না। কেন? কারণ কি? কোশ্চেন কঠিন ছিল, না টপিক সিলেবাসের বাইরে ছিল? স্যার সময়টা স্যার কম ছিল। সময় তো কম দেওয়া হবে, কারণ অনলাইনে এক্সাম হলে তো তোমাকে অনেক বেশি সময় দেওয়া যাবে না। কারণ তুমি ভালো মতোই জানো যেখানে অনেক লিমিটেশন আছে। ঠিক আছে। মানে তো এখানে তো এমন না যে ধরো আহ, আমি যদি বেশি টাইম দিয়ে দিই তাহলে যারা কষ্ট করে পড়ছো তাদের আর যারা কিছুই পড়ছো না তাদের রেজাল্ট তো সেম হয়ে যাবে, সেটা কি যারা পড়ছে তারা চাবে? ঠিক আছে। সো কিছু জিনিস একটু লিমিটেশন থাকতে হয়। তা এটা তোমাদের আগেও বলেছিলাম যে টাইম কিন্তু বেশি থাকবে না। সো তোমার ওর মধ্যেই দিতে হবে। আর এখানে অনেক কিছু তো ডেরিভেশন যাওয়া হয়নি। তুমি 2 পয়েন্ট অ্যান্সার করলেও অ্যান্সার ঠিক হলেই হবে। আচ্ছা, লাস্ট দিন আমরা কতটুকু বলেছিলাম এখানে? স্যার প্রশ্নটা কি একটু সলভ দেখানো যাবে? প্রশ্ন সলভ করা যাবে, বাট এখন না। কারণ এখন ক্লাসের টপিক আগানোর পর তারপরে। ঠিক আছে। অন্য একটা ফ্রি টাইম বলো, তখন আমি দরকার হলে সলভ করে দেবো। বা ক্লাসের কন্টেন্ট আরেকটু আগে গেলে তারপরে যদি আমাদের ফ্রি ক্লাস থাকে তখন আমি ওইটা সলভ করে দেবো, এটা মনে করো। ওকে, লাস্ট দিন আমরা কতদূর দেখেছিলাম মনে আছে তোমাদের? এগুলো কি বলেছিলাম? এই কন্টেন্ট গুলি স্যার কি এইগুলো বলা, বলা হয়েছিল স্যার। এটা বলা হয়েছিল? জি স্যার, নন ইনভার্টিং। কন্ডিশন গুলো, জি স্যার। ইনভার্টিং কি বলেছিলাম? না স্যার, এখান থেকে আজকে। নন ইনভার্টিং মতো বলেছিলাম, ঠিক আছে। ওকে। আমার মনে হয় এই পর্যন্তই বলা হয়েছিল, নাকি দেখো তো, একটু খেয়াল করে তো। মানে আমি চাচ্ছি না আবার কোনো স্যার এই টপিক। গ্রাফটা আমরা পাইনি স্যার, আগে এই গ্রাফটা ছিল না। এটা সেইটা এটা ছিল না স্যার, ইনভার্টিং হয়েছে স্যার। না, আমরা তো নন ইনভার্টিং এ পড়েছিলাম, এটা নন ইনভার্টিং। এটা হয়েছে স্যার, এটা করানো হয়েছে। এটা পড়ানো হয়েছে। এর পরেরটা, এটা পড়ানো হয়নি। এরকম কিছু। জি স্যার স্যার। জিরো ক্রসিং দেখানো হয়েছে, তারপরে ওইখান থেকে আরেকটা অন্য একটা ভোল্টেজে দেখানো হয়েছে। আচ্ছা, সেটাই বলছি। অন্য একটা ভোল্টেজ দেখানো হচ্ছে, তো অন্য এখানে দুইটা ভোল্টেজ ছিল, দ্যাট মিনস এটা ছিল ফার্স্ট জিরো ক্রসিং। দেন আমরা একটা এক্সাম্পল এটা দেখেছিলাম, বলেছিলাম এটা পজিটিভ লেভেলের সাথে যদি চেক করি, সিমিলার ভাবে যদি নেগেটিভ লেভেলের সাথেও চেক করি তাহলে এভাবে করা যেতে পারে। এটা বলেছিলাম। এটা কি বলা হয়েছিল না লাস্টে এটা বলা হয়নি? তা আমি এখান থেকে স্টার্ট এটা করছি। হয়নি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা নন ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টরেরই একটা মডিফাইড, দ্যাট মিনস হচ্ছে নন ইনভার্টিং একটা -2 ভোল্ট লেভেল ক্রসিং ডিটেক্টর যদি দেখি, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে যে টিপিক্যাল সিস্টেমটা সেম। দ্যাট মিনস আমরা যখন এরকম কিছু ওপেন লুপ সার্কিটের পাবো, দ্যাট মিনস এটা সবসময় কম্পারেটরের মতো কাজ করবে। তো যখনই কম্পারেটরের মতো কাজ করবে, তা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা এরকম ইকুয়েশন লিখবো। এই ইকুয়েশনটা কি? এটা হচ্ছে এই পজিটিভ টার্মিনালে এইখানে যদি আমি একটা ভোল্টেজ নোড ধরে নিই যে এটা ভি প্লাস, আর নেগেটিভ টার্মিনালে যদি ভি মাইনাস ধরে নিই, তাহলে আমরা জানি যে কম্পারেটর কি করবে, এই দুইটা ভোল্টেজের পার্থক্যকে ওপেন লুপ গেইন দিয়ে গুণ দিবে। এটা জেনারেল ইকুয়েশন কার জন্য? এই কম্পারেটরের জন্য। যখনই আমরা ইনভার্টিং বা নন ইনভার্টিং যে কোনোই কম্পারেটর সার্কিট হয়, আমরা এই ইকুয়েশনটা ফার্স্টে লিখে দেন এখানে পার্টিকুলার কোন পয়েন্টে কোন ইনপুট আসছে সেটা দেখে নেব। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন ইনভার্টিং ভিআই ভি প্লাস অ্যাপ্লাই করা হচ্ছে। আর রেফারেন্স হিসেবে এখানে একটা ভোল্টেজ ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে 2 ভোল্ট। মানে 2 ভোল্টটা আসলে -2 ভোল্ট, আমরা এখানে সাইনটা অপোজিট। ঠিক আছে। সো যদি এরকম কিছু হয় তাহলে আমরা এখানে -2 ভোল্ট এখানে লিখবো। আর ওপেন লুপ গেইন যেহেতু আমরা 741 ওপেম ইউজ করছি, তো এর জন্য যেটা ডাটা ইয়ে থেকে পেয়েছি টেবিল থেকে, সেটা হচ্ছে 2 লাক্স। সো এইভাবে বসিয়ে যদি সিম্পলিফাই করে তাহলে দেখা যাচ্ছে যে ইকুয়েশনটা দেখতে এরকম কিছু হচ্ছে।
সো আমাদের এখানে কাজ হচ্ছে যে যখনই আমরা এরকম কিছু ইয়ে করবো, তাহলে আমরা সার্কিট তার ইকুয়েশনের সাথে সাথে ইনপুট আর পুরো ওয়েব শেপের প্যাটার্ন কেমন হবে সেটাও যেমন দেখবো, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভও দেখবো। সো এই ইকুয়েশনে যখনই আমরা কোনো ইকুয়েশন পাবো, ইনিশিয়ালি আমাদের উচিত এই ইকুয়েশনটা এখানে যদি ড্র করতে চাই, তাহলে কোন ভ্যালুতে জিরো হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে ভিআই এর ভ্যালু কত বসালে এই আউটপুটের ইকুয়েশনটা জিরো করা সম্ভব? -2 স্যার। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে ওইটা বের করে নিলে তাহলে আমাদের জন্য ইজি হবে যে আচ্ছা তাহলে রেফারেন্সটা কত, দ্যাট মিনস রেফারেন্সের সমান হলে জিরো হবে। তাহলে রেফারেন্স থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? পজিটিভ স্যার। -2 এর থেকে যদি বেশি হয় এটা, তাহলে আমরা প্লাস ভি স্যাচুরেশন পাবো। আর -2 থেকে যদি আরো কম নেগেটিভ ভ্যালু হয়, তাহলে আমরা -ভি স্যাচুরেশন পাবো। দ্যাট মিনস হচ্ছে এই কন্ডিশনটা জানলে আমরা যেভাবে এটা ড্র করতে পারবো, এটাও ড্র করতে আমার জন্য ইজি হবে। সো এটা কি বুঝতে পেরেছি? বুঝতে পারলাম এটা লাস্ট দিনের মতোই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি ইনপুট আউটপুট কার্ভ ফার্স্টে দেখি, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের একটা ইনপুট যার ম্যাগনিটিউড ভিএম আর এর একটা সাপোজ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার হিসেবে আমরা টাইম পিরিয়ড ড্র করেছি। আমরা এখানে দুইটা সাইকেল দেখছি। আর রেফারেন্স যেহেতু আমাদের এখানে -2 ভোল্ট, তাহলে আমরা এখানে জিরোতে আর রেফারেন্স না দিয়ে রেফারেন্স ভোল্টেজটা নিচে নামিয়ে দিয়েছি -2 ভোল্টে। সো যেই মুহূর্তে ইনপুট আর রেফারেন্সের ভ্যালু সেম হবে এই যে পয়েন্টগুলিতে, ওই পার্টিকুলার পয়েন্টে আউটপুটের ভ্যালু জিরো হবে। সো যখন এই পয়েন্টটা পাবো তখন আমরা আউটপুট থেকে জিরো পাবো। দ্যাট মিনস আউটপুট অবশ্যই জিরো দিয়ে ক্রস করবে। আর যখনই ইনপুটের ভ্যালু দ্যাট মিনস এই -2 রেফারেন্স থেকে বেশি থাকবে, তার মানে এই পুরোটার ডিউরেশন, তখন আমাদের আউটপুটের ভ্যালু কত হওয়া উচিত? এখানে বলছি কত পাচ্ছি? মাইনাস স্যার। কেন Plus -1? প্লাস ভি স্যাচুরেশন বলছি, যখনই ভি ইনপুটের ভ্যালু আমাদের রেফারেন্স থেকে বড় হবে, তাহলে আমরা প্লাস ভি স্যাচুরেশন পাবো। তো দেখো ভি রেফারেন্স ছিল -2, এই লাইট ব্লু কালারটা, আর ইনপুট হচ্ছে এই ডার্ক ব্লু কালার। তাহলে ডার্ক ব্লু কালারকে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট পুরোটা সময় কি রেফারেন্স থেকে বড় না? জি স্যার। স্যার। তাহলে আউটপুট কি হবে? প্লাস। তারপর প্লাস ভি স্যাচুরেশন পাবো। যখনই দুইটা সেম হবে, আউটপুট প্লাস ভি স্যাচুরেশন থেকে নেমে কোথায় চলে আসবে? জিরোতে চলে আসবে। আর এই ভ্যালুগুলিতে কি ইনপুটের ভ্যালু রেফারেন্স থেকে কমে গেলে কি নিব? মাইনাস ভি স্যাচুরেশন। তাহলে এই পয়েন্টে আমরা জাস্ট আবার ইমিডিয়েটলি শিফট করে মাইনাস ভি স্যাচুরেশনে যাবে, ততক্ষণ মাইনাস ভি স্যাচুরেশন হোল্ড করবে যতক্ষণ ইনপুটের ভ্যালুতে রেফারেন্স থেকে কম থাকবে। আবার যখন ইনপুটের ভ্যালু রেফারেন্সের সমান হয়ে যাবে, তখন আমার মাইনাস ভি স্যাচুরেশন থেকে জাম্প করে এটা জিরোতে চলে আসবে। দেন একই জিনিস রিপিট হতে থাকবে। সো আমরা এরকম একটা স্কোয়ার ওয়েভ পাবো, বাট এই স্কোয়ার ওয়েভটা সিমেট্রিক্যাল না। তার মানে এর পজিটিভ আর নেগেটিভ ডিউরেশন দেখো সেম না। পজিটিভ আর নেগেটিভ ডিউরেশনের টাইম পিরিয়ডের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? সো এটাকে আমরা আরেকটা টার্ম দিয়ে ডিফাইন করি, এটাকে বলা হয় ডিউটি সাইকেল। এটা আমরা আরো পরে দেখবো, বাট জাস্ট বলে রাখছি যে এরকম যদি হয় রেফারেন্স ডিফারেন্ট ভ্যালুতে শিফট করি, তাহলে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারবো, বাট তার পজিটিভ আর নেগেটিভ টাইমের ডিউরেশনটা সেম হবে না। সো এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আর এইটারই যদি আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখি, তাহলে আমরা এই জিনিসটা থেকে ইজিলি বের করতে পারি যে ইনপুটের ভ্যালু যখন -2 এর সমান হবে, ওই মুহূর্তেই শুধু আউটপুট জিরো হবে। দ্যাট মিনস এই পয়েন্টে -2 থেকে ইনপুট যত বাড়াবো, তাহলে আমরা আউটপুট সবসময় প্লাস ভি স্যাচুরেশন হবে। তার মানে এখান থেকে ইনপুটের ভ্যালু ডান দিকে আমরা যদি বাড়াই, তাহলে সবসময় আউটপুটটা প্লাস ভি স্যাচুরেশন ফিক্সড হয়ে যাবে। আর ইনপুটের ভ্যালু যদি -2 থেকে কম হয়, দ্যাট মিনস হচ্ছে এই বাম পাশের ভ্যালু গুলো যদি হয়, তাহলে আমরা সবসময় এখানে মাইনাস ভি স্যাচুরেশন পাবো। ঠিক আছে কি? সো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তা তোমাদের জন্য একটা ছোট টাস্ক, তোমরা যদি এইটা বুঝো বা লাস্ট দিনের ক্লাসগুলি মোটামুটি বুঝে থাকো, তাহলে আমরা এখানে একটা ভেরিয়েশন আনতে যাচ্ছি। তো ভালো করে কেয়ারফুলি শুনো, দেখো বুঝতে পারো কিনা। আমরা বলে দিচ্ছি যে সাপোজ আমাদের ইনপুটের সুইং এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি -5 থেকে +5। দ্যাট মিনস ইনপুটের অ্যামপ্লিটিউডটা হচ্ছে 5 ভোল্ট পিক।
আর আমাদের যে রেফারেন্স এখানে, এই রেফারেন্সটা আমরা এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে প্লাস রেফারেন্সে নিচ্ছি, বাট রেফারেন্স ভ্যালুটা হচ্ছে 8 ভোল্ট। দ্যাট মিনস আমাদের যে যার সাথে কম্পেয়ার করছি সেই রেফারেন্স ভ্যালুটা হচ্ছে 8 ভোল্ট। সো ইনপুট আউটপুট ওয়েভ শেপটা কেমন হবে আর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা কেমন হবে এটা আমাকে একটু কাইন্ডলি বলো। স্যার রেফারেন্স লাইনটা হচ্ছে উপরে উঠবে, এক্স এর উপরে উঠবে, +8 থেকে কাটবে। প্লাস সেই 8 বললে থেকে কাটবো। হবে? ধরো এটা যদি 5 হয় তাহলে আমি এখান থেকে 8 থেকে ড্র করছি, ঠিক আছে? স্যার আমরা কি আউটপুট Amplitude সবসময় কম। মাইনাস বি স্যাচুরেশন পাবো? সবসময় চিন্তা করে বলো, আমি তো এটাই বলছি যে তোমরা এই যে ইকুয়েশন লেখা আছে এই ভ্যালু গুলি হিসেব করে আমাকে বলো যে কেমন হওয়া উচিত। ও যেটা বললো আমি সেটা ড্র করে দিলাম, যেহেতু রেফারেন্স ভ্যালুটা এখানে উল্লেখ করা আছে। রেফারেন্স এখানে আর -2 না, রেফারেন্স এখন কত? +8। সো এখন কিরকম পিক কার তো হয়? কম স্যার, পিক তো এখানে কম, মানে কাটই তো করতেছে না স্যার। তাহলে কি হবে এই পার্টিকুলার স্যার প্লাস বি সেট হবে পুরোটা। পুরোটা প্লাস বি সেট হবে? প্লাস বি স্যাচুরেশন হওয়ার জন্য কন্ডিশন কি ছিল? স্যার প্লাস বি স্যাচুরেশন কিভাবে হবে? স্যার হবে না তো, বড় রেফারেন্স হতে হবে বেশি। না? হ্যাঁ, তা তোমাদের মধ্যে থেকে তো বলছে প্লাস বি স্যাচুরেশন হবে। ফার্স্টে দেখি এই যে তিনটে কন্ডিশন, ইনপুট কি রেফারেন্স থেকে বেশি হচ্ছে? আমাদের রেফারেন্স এখন 8, রেফারেন্স থেকে কি বেশি হচ্ছে? এই না, কন্ডিশন স্যার। থেকে ভ্যালিড, তাই এটা বাদ। ইনপুট কি রেফারেন্সের সমান কোনো পয়েন্ট আছে? না। তো এইটাও নাই। ইনপুট কি রেফারেন্স থেকে কম? জি স্যার। জি তার স্যার। মানে এই একটা কন্ডিশনই ভ্যালিড পুরাটা সময় ধরে। তাহলে আমরা যে কার্ভ পাচ্ছিলাম, দ্যাট মিনস আমাদের আগে যে ইনপুটের কার্ভ ছিল এবং তার করসপন্ডিং যে আউটপুটের কার্ভ গুলি পাচ্ছিলাম, এগুলো কি তাহলে সেম হবে না চেঞ্জ হয়ে যাবে? আমাদের Change আউটপুট কার্ভ কি এরকম হবে আগের মতো যেরকম ছিল? না স্যার। এটা কি সবাই বুঝতে পারলাম? আমি এই জন্যই বলছি যে ভেরিয়েশন না বুঝলে তোমরা আসলে পরে যখন দেখা যাবে যে টপিকের সাথে ডাইরেক্টলি মিলছে না, তোমরা আর বুঝছো না। তো এখন ইনপুট আউটপুট কার্ভটা কি হওয়া উচিত তাহলে? স্যার শুধুমাত্র মাইনাস বি স্যাচুরেশনের ওখানে একটা সরল রেখা আসবে কি? শুধুমাত্র এরকম কিছু আসবে যদি আমরা এই পার্টিকুলার কেসের জন্য ইনপুট আউটপুট কার্ভ রাখি। বুঝতে পেরেছি? কারণ আমাদের এখানে ভ্যালিড কন্ডিশন শুধুমাত্র একটাই, কোনটা? এই কন্ডিশনটা। বুঝতে পেরেছি? জি স্যার। আর কনফিউশন আছে যারা প্লাস বি স্যাচুরেশন বলছিল বা অন্য কোনো কন্ডিশন চিন্তা করছিল? এটা কি বুঝতে পারলাম? দেখো তোমরা যদি কম এইভাবে মানে আমি যেটা Yes, বলছি এইভাবে তোমরা সাথে সাথে অ্যান্সার দাও, তাহলে আমি ডিফারেন্ট টাইপের আরো ভেরিয়েশন দেখাবো যেটা তোমাদের হয়তো বা জিনিসগুলো বুঝতে ইজি হবে। আর আদারওয়াইজ আমি টিপিক্যাল বলে যাব, ঠিক আছে? বুঝতে তো পারছি। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আমাকে এখন এইটা ড্র করে বলো এটা কি হবে। এটা যারা বুঝতে পেরেছো ভালো মতো তারা আমাকে এখন বলো যে ট্রান্সফার কার্ভটা আমরা কেমন আঁকবো। তোমাদের সুবিধার্থে আমি আগের ট্রান্সফার কার্ভ থেকে মুছে দিচ্ছি যাতে তোমরা ওখানে বসাতে পারো। তোমরা যে ভ্যালু বলবে আমি ওই সিমিলার ভ্যালু দিয়ে এখানে কার্ভটাকে ড্র করবো। স্যার শুধু এক্স অক্ষে নিচে আসবে স্যার। শুধু নিচে আসবে? জি স্যার। কেন নিচে আসবে? স্যার মাইনাস ভিসেট আমার আউটপুট না, প্লাস ভিসেট তো আমার আউটপুট আসতেছে না। আচ্ছা এটা কি সবাই একমত? জি স্যার। জি স্যার। সবাই একমত? তা আমার এখানে রেফারেন্স পয়েন্টটা ড্র করার দরকার আছে না, যে আমি কোন জায়গায় আসলে রেফারেন্স ভ্যালুটা আসছে? যেমন আগেরবার দেখো আমি এখানে -2 তে রেফারেন্স দিয়েছিলাম। তো এখন এই ভিএম গুলি তো আমরা জানি কত, 5 ভোল্ট। রেফারেন্সটা কোথায় হবে? এইটে হবে স্যার, +8 এ। প্লাস এখানে কোন একটা পয়েন্ট, ধরলাম এটা হচ্ছে +8। তাহলে এখন কি আঁকবো বলো? স্যার এখন শুধু মাইনাস বি সেটেরও জায়গায় একটা লম্বা মানে একটা সরল রেখা আসবে স্যার, কারণ আমার তো রেফারেন্স লাইন ক্রস করতেছে না, তাহলে আমার তো লম্বা যে উপরের দিকে উঠতেছিল, জিরোতে আসতেছিল, জিরো থেকে নামতেছিল, আচ্ছা এটা তো হবে না স্যার। আচ্ছা এখন রেফারেন্স লাইন
ক্রস করছে না বা সেটা আমরা কিভাবে বলছি? মানে কিসের উপর বেস করে বলছি যে রেফারেন্স ক্রস করবে না বা কি? স্যার 5 to -5 পিক এটা বলছে না? দেখে বলছো, আচ্ছা গুড। আচ্ছা, মনে রাখতে হবে যখন আমরা এখানে স্পেসিফিক ইনপুট দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে আমার ইনপুট, তখন আমি রেফারেন্সটা কম্পেয়ার করে যে আউটপুটটা সেটা ড্র করেছি। বাট ট্রান্সফার কার্ভে কি স্পেসিফিক ইনপুটের ইনফরমেশন যেটা বলা আছে এটাই কি সিস্টেমটা ফিক্সড হয়ে যাবে, নাকি আমরা ইনপুট থেকেও বাড়তি অংশ দেখাই যে এর পরে বা আগে কি হয় সেটাও দেখা দিই? কোনটা করি? বাড়তি দেখাইছে। শুধু ইনপুট পর্যন্ত ড্র করি? না কারণ স্যার, ইনপুট কি এটাই ফিক্সড হতে পারে না, এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। কম যেমন দিতে আমাদের পারছি। এই সিস্টেমে কি কখনো 5 ভোল্টের বেশি আমি ইনপুট দিব না? দিতে প্রশ্নটা পারি। বুঝতে পেরেছো? তো দিতে পারি। কারণ এখানে স্পেসিফিক এইটা দিয়ে যদি আমি অন্যগুলি ড্র করি তাহলে আমার এই ইনফরমেশন গুলি কাজে লাগবে যে আচ্ছা আমি ইনপুট তাহলে সার্কিটটা যখন আঁকবো বা ইনপুট আউটপুট ওয়েবসাইট আঁকলে তাহলে আমি 5 ভোল্ট থেকে 5 ভোল্ট নিতে পারি। বাট ট্রান্সফার কার মনে রাখবো যে এটা ডাইরেক্টলি ইনপুট কত হতে ফিক্স করেছে তার উপর ডিপেন্ড করবে। আমি একটা ফুল রেঞ্জের জন্য ড্র করব যেখানে আমি ভেরিয়েশন গুলো দেখাতে পারবো, মানে এই সিস্টেমটার কোন কোন পয়েন্টে ভেরিয়েশন হয়, প্রত্যেকটা ভেরিয়েশন থাকবে। সেটা ইনপুট যদি আমি কম দেই বেশি দেই কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। তাই ইনপুট যদি -5 থেকে +5 তুমি ধরেও নাও, বাট আমার এখানে সিগন্যালটা ভেরিয়েশন হচ্ছে কোথা থেকে? 8 ভোল্ট থেকে না? জি স্যার। তার মানে আমাকে পুরোটা রেঞ্জে দেখাতে হবে যে 8 এর নিচে কম হলে আউটপুট -V স্যাচুরেশন হবে, আর 8 এর থেকে বড় হলে +V স্যাচুরেশন হয়ে যাবে। আমি পুরোটা রেঞ্জে দেখাতে হবে। বুঝতে পেরেছি কি? যেমন ট্রান্সফার কার্ভ যখন আমি ড্র করব তখন এখানে আমার যে ইকুয়েশন গুলো লেখা ছিল এই প্রত্যেকটা ইকুয়েশনকে জন্যই আমি ড্র করব। আমার ইনপুট কম বেশি কি আছে আমি দেখবো না। যদি সামহাও ইনপুটটা বেশি হলে কি হতো, এই সিস্টেমটা কেমন রেসপন্স করতো পুরোটাই আমার এখানে দেখতে হবে। এটা কি তাহলে বুঝতে পারলাম? জি স্যার। স্যার মানে ইস্যুটা কি বুঝতে পারলাম যে ইনপুট যদি না থাকে বা ইনপুট কম হয় যেটাই হোক, যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করব আমরা পুরোটা রেঞ্জের জন্য দেখবো যে এই সিস্টেমটা দেখো 8 এর পরে যে এই যে +V স্যাচুরেশন হচ্ছে এরপরে কি আর কোনো মডিফিকেশন হবে? না স্যার। তাহলে যতক্ষণ পর্যন্ত পুরোটা রেসপন্স দেখানো যাবে ততটাই আমরা ড্র করে দেখাবো। ক্লিয়ার ব্যাপারটা? স্যার হ্যাঁ বলো। স্যার শুধুমাত্র ইনপুট আউটপুট ওয়েবসাইটের জন্য হচ্ছে যে কন্ডিশনটা আমাকে জাস্টিফাই করতেছে শুধুমাত্র ওইটার জন্য হ্যাঁ, আপাতত। কারণ তুমি তো এখানে ইনপুট ফিক্সড, তুমি এই ইনপুটটার জন্য আউটপুট দেখতে কেমন হবে সেটা তুমি ড্র করবা। বাট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা তো হচ্ছে তার ইনপুট আউটপুট সাথে ডিপেন্ড করছে না, এই সিস্টেমটা বিভিন্ন ইনপুটে কেমন রেসপন্স করে সেটা দেখাতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। কারণ হচ্ছে আমি এখানে তাহলে তাহলে তো আমরা পুরোটা রেঞ্জ কেন ড্র করবো? আমরা জানি আমাদের ইনপুট কত ভোল্ট বলেছো তুমি? 5 ভোল্ট। 5 থেকে 5 ড্র করলেই তো হতো, তা তো আমরা করছি না। দেখো তোমরা আগের যদি আমরা কার্ভ গুলিতে চেক করি কোনোটাই কিন্তু আমরা এই রেঞ্জে করিনি, ইনপুট আউটপুট থেকে অনেক বাড়তি করেছি, দেখা দেখা যাচ্ছে। জি স্যার। কেন করেছি? কারণ হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ হলে আমরা মোটামুটি বাড়তি রেঞ্জ নিয়ে দেখবো যে কারণ সামহাও যদি ইনপুট বেশি হয় কম হয় তাহলে কেমন হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে এটা কি বুঝতে পেরেছে? এই রিলেটেড আর কোনো কনফিউশন আছে? না স্যার। কারণ আমরা যদি বাড়তিটা ড্র না করে তোমাকে দিতাম তাহলে কি তুমি বুঝতে পারতা যে কোন পয়েন্টে রেফারেন্স চেঞ্জ হচ্ছে? আমি যে একটু আগে যে প্রবলেমটা দেখলাম আমরা সেখানে যদি আমি 8 ভোল্টের ড্র না করতাম আর তোমাকে এই ট্রান্সফার কার্ভটাই যদি দেওয়া হতো তুমি কি বুঝতে পারতা রেফারেন্স ভোল্টেজ কত কত না, স্যার। ভোল্টেজ হলে আচ্ছা। সিস্টেম চেঞ্জ হচ্ছে? তাহলে এই কার্ভটা এই সিস্টেমটার কিভাবে ট্রান্সফার কার্ভ হলো? বুঝতে পেরেছো এবার? জি স্যার। তার মানে পুরোটা দেখতে হবে আর মানে পুরো ফুল ইনফরমেশন দিতে হবে যাতে আমি দেখে বুঝতে পারি যে আচ্ছা এটা 8 ভোল্টে চেঞ্জ হলে এরকম রেসপন্স হচ্ছে, তাহলে আমি ওইভাবে সার্কিট ডিজাইন করতে পারি অথবা ইনপুট ওর হিসেবে ড্র করতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে এর স্যার। পরে যেটা, হ্যাঁ বলো। স্যার স্যার হ্যাঁ, তাহলে বলো। কি আমার অ্যামপ্লিটিউডটার উপর কি কোনো ইফেক্ট পড়তেছে না, মানে অ্যামপ্লিটিউডটার কারণে আমার হ্যাঁ, কি এর ইয়াতে মধ্যে কোনো এর জন্য ইফেক্ট পড়তেছে এফেক্ট না? পড়বে, কিন্তু ট্রান্সফার কার্ভ আসলে আমরা কি করে ডিফারেন্ট মানে ভেরিয়েশন মানে ইনপুটের ফুল রেঞ্জের জন্য আউটপুটটা কেমন হবে সেটা দেখি। এখন তুমি ইনপুটটা কম নিয়ে দেখ হলে ওর মধ্যে রেসপন্স দিবে,
ইনপুট বেশি হলে ওই পুরোটা যাতে রেসপন্স আমরা দেখতে পারি, কারণ ইনপুট তো কোন একটা সিস্টেমে ফিক্স না। আমি যে এখানে কি সবসময় 5 থেকে -5 দিব, আমি তো এই সিস্টেমে 10 থেকে 10 ভোল্টও দিতে পারি। সো ট্রান্সফার কার্ভের ক্ষেত্রে আমরা পুরোটা রেঞ্জে নিয়ে দিব, কিন্তু ইনপুট আউটপুট ওয়েবশেপের সময় ইনপুট তুমি যেটা নিয়েছো ওইটার উপর বেস করে আউটপুট আসবে। তার মানে এখানে ইনপুটটা ফিক্সড, বুঝতে পেরেছি? জি স্যার। এখানে ইনপুটটা ফিক্স না, এখানে ইনপুটটা আমরা ফুল রেঞ্জ মানে পসিবল কোন ইনপুট থেকে কোন আউটপুট দিলে আউটপুটের সবগুলি ভেরিয়েশন দেখতে পারবো, ওই পুরোটা আমরা রেঞ্জে নিব, যেহেতু আমরা সিস্টেম থেকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। ঠিক আছে? তার মানে এরকম যে আমি যদি তোমাকে এই ইকুয়েশনটা দিলাম, এই তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন দিয়ে পুরো সিস্টেম থেকে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? বাট আমি যদি একটা কন্ডিশন বাদ দিয়ে দিই, তাহলে কি তুমি পুরো সিস্টেমটা রেসপন্স বুঝতে পারবা? না স্যার। তো এইটার জন্য ফুল সবকিছুই দিতে হবে। ওকে, তাহলে আমরা এর পরের টপিকটা দেখি, সেটা হচ্ছে সেম জিনিস বাট এখন এটা নন ইনভার্টিং এর জায়গায় ইনভার্টিং হয়ে গেছে। ইনভার্টিং হওয়ার জন্য আমরা এই প্লাস টার্মিনাল থেকে এটাকে সাপ্লাই থেকে ইনপুট থেকে খুলে মাইনাস টার্মিনালে বসে দিয়েছি, আর এখানে যেহেতু ফ্লোটিং রাখা যাবে না, সো এখানে গ্রাউন্ড করে দিয়েছি। তো এখানেও সেম প্রসিডিউর, আমি এগুলো একটু শর্টকাটে বলছি এই জন্য। আমরা ইকুয়েশন লিখবো ফার্স্টে, দেন প্রত্যেকটা টার্মিনালে কি ইনপুট আছে সেটা বসিয়ে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব। তো আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। সো একই স্টেপ ফলো করবো যে এই ভ্যালুটাকে কখন জিরো করা যায়, ওই পার্টিকুলার ভ্যালু আমরা এখানে ভি এর জন্য বসাবো। দেন তার থেকে বেশি হলে কেমন রেসপন্স দিতে পারে, যেহেতু এখানে মাইনাস সাইন, তারপর এখানে ভি এর ভ্যালু পজিটিভ হলেই পুরো জিনিসটা মাইনাস হবে। সো আমরা সেইভাবে ভ্যালু দেখলাম, আর ভি এর ভ্যালু নেগেটিভ হলেই পুরোটা পজিটিভ হবে। তো আমরা এইভাবে ইকুয়েশনটাকে বের করে দিলাম। সো এটা আশা করি বুঝতে পেরেছো, আর এক্সপ্লেন করার দরকার আছে? না স্যার। ওকে, তাহলে দেখো তো এটার থেকে কে এটা বুঝতে কষ্ট হচ্ছে? যেহেতু জিরোর সময় আউটপুটে ভ্যালু জিরো, তার মানে ইনপুট যে পয়েন্ট গুলিতে জিরো কে টাচ করছে বা জিরোর এখানে আসছে ভ্যালু, তখনই আমরা আউটপুটে ভ্যালু জিরো হবে। আদারওয়াইজ ইনপুটের ভ্যালু যদি কোনো পজিটিভ ভ্যালু হয়, তাহলে আউটপুট হয়ে যাবে মাইনাস ডি স্যাচুরেশন। আর ইনপুটের ভ্যালু যদি জিরোর থেকে কম হয়, দ্যাট মিনস নেগেটিভ কোনো ভ্যালু হয় এই রেঞ্জে, ওই পার্টিকুলার কেসে আউটপুটের ভ্যালু পজিটিভ ডি স্যাচুরেশন হবে। এইভাবে আমরা একটা ইনভার্টেড আউটপুট পাবো, বাট এটাও একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে, এবং এর পজিটিভ নেগেটিভ যে ভোল্টেজ রেঞ্জ সেটা হবে তার বায়াসিং দ্বারা ডিফাইন করা যাবে। এবং এখানে স্কোয়ার ওয়েভ তার ডিউটি সাইকেল 50% হবে, দ্যাট মিনস পজিটিভ আর নেগেটিভ ডিউরেশন সেম হবে। সো এটা কি বুঝতে পারলাম? জি স্যার। Okay, তাহলে এটা কি এক্সপ্লেন করা দরকার আছে না বুঝতে পারছো তোমরা? না স্যার, বুঝতে পারবো। এটা সেম জিনিস, দেখো শুধু পার্থক্য কি ফেজটা শিফট হয়ে গেছে। আমরা জানি এই জায়গায় ইনপুট কি পজিটিভ, আর এই এক্সেস এখানে ইনপুট কি নেগেটিভ। ওয়াই এক্সেস এখানে পজিটিভ, ওয়াই এক্সেস এখানে নেগেটিভ। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট পজিটিভ হলে আউটপুট নেগেটিভ হয়ে যায়, তাহলে আমরা ইনপুট যদি পজিটিভ দিকে বাড়ি এই পার্টিকুলার ক্রস ওভার পয়েন্ট থেকে, তাহলে আমরা আউটপুট কি পাবো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। পুরোটা সময় ধরে নেগেটিভ। যখনই আমরা ইনপুটটা নেগেটিভ যাব, তখন আউটপুটটা পুরোটা সময় ধরে আমরা পজিটিভ পাচ্ছি। সো এইভাবে আমরা আসলে ইনভার্টিং এর জন্য এই টাইপের রেসপন্স দেখতে পাচ্ছি। সো এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? এখানে কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে এইটা বুঝতে পারলাম। তো এইখানেও আমরা সেম জিনিস, এটা আরেকটা এক্সাম্পল, এটা আমি জাস্ট সামারিটা বলে দিই যেহেতু আমি নোটটা দিয়ে দিব। তো এখানেও আমরা লেভেল ক্রসিং দেখতে পারবো। ইনভার্টিং মিনস হচ্ছে ইনপুটটা ইনভার্টিং টার্মিনালে, বাট এখানে যে ভোল্টের লেভেল ক্রসিং হবে সেম ভোল্টই আমি এখানে বসাবো। যদি আমি প্লাস বসাই তাহলে এখানে প্লাস সাইন হিসেবে বসাবো, যদি মাইনাস বসাই তাহলে মাইনাস হিসেবে বসাবো। দেন পুরো স্টেপ গুলি সেম হবে। ঠিক আছে? যেহেতু +3 সাথে কম্পেয়ার করছি, তাহলে আমাদের এখানে শিফট হবে +3 তে। এখানেও আমরা +3 ভোল্টের রেফারেন্স নিব, এবং সেম জিনিসগুলি ফলো করলে আমরা এরকম ডিফারেন্ট টাইপের ইনপুট আউটপুট কার্ভ এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবো। সো এখানেও আশা করছি বুঝতে পারছো।
বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, তাহলে আমি ওইটা অ্যান্সার দিই। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। সেখানে নন ইনভার্টিং পয়েন্টে স্যার দুইটা সোর্স বা তিনটা সোর্স কি মানে বসানো যাবে স্যার? নন ইনভার্টিং এ না, দুই তিনটে সোর্স যদি বসাই এইভাবে ডাইরেক্টলি, তাহলে দেখো যারও ভোল্টেজ কম, তা সেটা তখন কি লোডের মতো এফেক্ট হবে না? আচ্ছা, কারণ বুঝলাম। ওপেন কি কারেন্ট ড্র করে? না স্যার। না স্যার। ইনপুট ইম্পিডেন্স বেশি, তো আমি যদি এখানে এর সাথে আরেকটা সোর্স দিয়ে দেই ধরো, আর বললাম এটার 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট 3 ভোল্টের দিকে কারেন্ট ফ্লো করবে। আর কারেন্টের ভ্যালু তো হবে কি এদের ভোল্টেজের পার্থক্য সমান। বুঝতে পারছি? জি স্যার। সো এখানে এ রিলেটেড কোনো কোশ্চেন আছে? স্যার ইনপুটের সাথে কি কোনো ডিসি দেওয়া যায় না? ইনপুটের সাথে ডিসি, যেহেতু কম্পারেটর, এই টাইপের সার্কিটে দুইটা ভ্যালুর মধ্যেই কম্পেয়ার করা যাবে। যদি আমি এখানে ইনপুটের সাথে এক্সট্রা ডিসি দিয়ে দিই তাহলে অবশ্যই করা যাবে। আমি যদি এর সাথে একটা অফসেট দিয়ে দিই বা এর সাথে সিরিজে একটা ডিসি যোগ করে দিতে পারি, সেক্ষেত্রে আসলে ইনপুটের অফসেটটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে কি জিরোর সাথে ভ্যালু কম্পেয়ার না হয়? স্টার্টিং তে দেখো তো বেসতে কত এর অ্যাভারেজ ভ্যালু ইনপুটের? 0। তুমি যদি এখানে ইনপুট একটা ডিসি দিয়ে দাও তাহলে এটার আর অ্যাভারেজ ভ্যালু 0 না হয় এই পার্টিকুলার ডিসি ভ্যালুতে শিফট করবে। দেন তুমি সিমিলার টাইপেরও কম্পেয়ার করতে পারো। তার মানে তুমি চাইলে এখানে একটা ডিসি অ্যাড করতে পারো। বললাম যে এটা হচ্ছে 1 ভোল্ট, তাহলে এই জায়গার ভ্যালুটা, এই যেখানে 0 বলছে এই জায়গাতে 0 না হয় এই জায়গায় কত হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে 1 ভোল্ট। ঠিক আছে, 0 লেভেলটা নিচে চলে আসবে। এইভাবে একটা রেসপন্স ইনপুট কার্ভ হবে, এটার উপরে বেস করে তোমাকে ড্র করতে হবে তখন। স্যার তাহলে 3 ভোল্ট দিলে তো হচ্ছে স্যার দুইটা রেফারেন্স আমার সেম হয়ে যাচ্ছে না, মানে একটা একটা উপর পড়তেছে না? না, একটাতে তুমি যদি শুধু 3 আর 1 এর সাথে কম্পেয়ার করতো তাহলে তো আসলে দুইটাই ডিসি হতো, এটা তো ডিসি না, এটা তো টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। এবার এর বেস ভ্যালুটা 0 না হয় তুমি 1 ভোল্টে শিফট করে দিয়েছো, অফসেট দিয়ে দিয়েছো। সো এখন এই 1 ভোল্ট থেকে বাড়তি আরো যাবে। যদি আগে যদি 5 পর্যন্ত যেত, এখন 1 + 5 হয়ে কত পর্যন্ত সে ইনপুট বাড়বে? 6 স্যার। নেগেটিভ তো কত পর্যন্ত যাবে? আগে -5 পর্যন্ত যেত। -6 স্যার। -4। -4। বুঝতে পেরেছো? তো এইভাবে ইনপুট চেঞ্জ হবে। আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে এখানে নেগেটিভ আরেকটা ছিল, সেটা আমি করে দেইনি, এটা তোমরা নিজেরা করবা, করলে হয়তো বা জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমি একটু ব্রেক দিচ্ছি, তোমরা এই সময় অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, দেন আমরা পরের টপিকে স্টার্ট করছি। আচ্ছা, একটু বলো দেখি পরীক্ষায় তোমাদের কোন কোশ্চেনটা কঠিন, মানে প্রবলেম বেশি হয়েছিল? স্যার ওই যে ইকুইভ্যালেন্স সার্কিটে স্যার আর কি কারেন্ট থেকে ওইখানে আর কি শর্ট হওয়ার ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন আছে। আর স্যার আমাদের যে আরেকটা কোশ্চেন ছিল যে গেইনের, স্যার আমরা তো জানি স্যার বিটার গেইন তো 1-এর থেকে কম হয়, কিন্তু হ্যাঁ স্যার ওইখানে যে গেইনটা দিচ্ছে ওটা দেখে আসলে কনফিউজ হয়ে গেছিলাম, ওটা কি বিটার গেইন নাকি ওই যে হ্যাঁ আইএফ এর বা এভিএফ এর গেইন? হ্যাঁ, এইটার গেইন সেটাই, কিন্তু যেহেতু ডাটা দেওয়া আছে সেজন্য আমরা ওইটা নিয়ে ক্যালকুলেশন করবো। আর তোমার যদি পয়েন্টের ভ্যালু দেওয়া হতো নর্মালি, তাহলে তুমি হয়তো এক্স্যাক্টলি যা আছে তুমি ওইভাবে ধরে মনে করতে যে বিটার ভ্যালু যেহেতু লেস দেন 1 হয়। বাট আমি যদি চাই যে না বিটার ভ্যালু লেস দেন 1 না, আরো বেশি বাড়িয়ে করব, সেটাও কিন্তু ফিজিবল, নাকি ফিজিবল না? ঠিক আছে, তো ওখানে আসলে কনফিউজের ইস্যু না, কারণ তোমাকে তো বলেই দিয়েছে যে এটা ফিডব্যাক নেটওয়ার্কের গেইন, সো তুমি ওইটা ধরে করবা। বাট কন্ডিশন ছিল যার যে ভ্যালুটা দরকার ও ওই ভ্যালুটাই শুধু নেবে, ওখানে অ্যাডিশনাল ডাটা দেওয়া ছিল।
স্যার আমাদের ম্যাক্সিমাম কুইজ একটু খারাপ হয়েছে স্যার, না আমাদের জন্য কি এটা একটা এই টপিকের উপর এক্সট্রা একটা কুইজ নেওয়া যায় স্যার? এই টপিকের উপর আমরা এক্সট্রা কুইজ নিতে গেলে তাহলে পরের গুলো দিয়ে দাও, তারপরে দেখি তাহলে। জি স্যার, আগে শেষ করার পরে হচ্ছে স্যার শেষের দিকে হচ্ছে এটা ব্যাকআপ দেওয়া যাবে স্যার। ঠিক আছে। স্যার এখন তো মানে জিনিসটা মাত্র পড়ছি তো জিনিসগুলো এখন স্যার মনে আছে, কিন্তু পরে স্যার আবার স্যার পড়তে হবে, তো এর মধ্যে হলে স্যার ভালো হয়। এর মধ্যে ভালো হয়, তাহলে তো আসলে দুইটা খাতা দেখা তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে একই টপিকে। তোমরা যদি দিতে চাও তাহলে সামহাও তাহলে একটাকে ক্যান্সেল করে দিতে হবে, বা তুমি দুইটা দেওয়ার পরে বলতে পারো, বাট সেটা ক্ষেত্রে ইস্যু হবে যে ধরো যে যেটা দিতে চায় ওরা একটাই কনসিডার করবে, সেটা করা যেতে পারে, কিন্তু ডাবল কোশ্চেন হলে পরে গিয়ে আবার আমার জন্য ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তাহলে তোমরা কি করা যায় আসলে। স্যার আর তোমরা দিলে কবে দিবা সেটা বলো, তাহলে আমি এইভাবে অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার আমাদের কোশ্চেনের 3 নম্বর ট্রপোলজি কি হবে স্যার? ট্রপোলজি হচ্ছে যে তুমি কোন টাইপের ফিডব্যাক সেটা বলবা। স্যার অ্যানসারটা কোনটা আর কি স্যার, অনেকে তো অনেক কিছু দিলাম। কোশ্চেন তো আমাকেও দেখতে হবে তাহলে, ওয়েট করো একটু, দেখে বলছি। আচ্ছা, তোমাদের 3 নাম্বারটা হচ্ছে বেসিক্যালি এটা ছিল ভোল্টেজ সিরিজ। 2 পেয়ে গেছি স্যার। তাহলে গুড। স্যার এখানে কি ওই যে এমিটারের সাথে যে দুটো রেজিস্ট্যান্স ছিল আর কি ক্যাপাসিটর দিয়ে ক্যাপাসিটর শর্ট হয়ে গেলে তো দেখো নিচেও গ্রাউন্ড উপরেও গ্রাউন্ড, এটা তো আর কোনো পরীক্ষার দেখা মধ্যে যাচ্ছে? আসবে? এই জি যে স্যার। দেখো, যদি এটা ক্যাপাসিটর শর্ট হয়ে যায় তাহলে এই গ্রাউন্ডটা উপরে চলে যাচ্ছে না, তাহলে এখানকার তুমি তো আসলে গ্রাউন্ড এখানে এই দুইটা এডিশনাল ব্রাঞ্চ, সো এখান থেকে তুমি তো আসলে কোনো কারেন্ট আসতেছে না। স্যার বলো। স্যার Q1 এর নিচে স্যার হচ্ছে 15 আর 5 স্যার সিরিজ, আর হচ্ছে স্যার 50 এর সাথে স্যার প্যারালাল হবে না? Q1 এর সাথে এটা হচ্ছে সিরিজে, এর সাথে এই দুইটা হচ্ছে প্যারালালে 5 আর 15। আর স্যার ইনপুট আঁকার সময় এই যে 80 এর যেটা আসে এটা তো আর আসবে না স্যার, এটা তো শর্টে বাদ হয়ে যাবে না নাকি স্যার? ডান দিকে তো, এই যে 80 কে যে গেছে ইনপুট যখন আমি আঁকবো তখন হ্যাঁ তখন কোনটা বলছো বাদ হয়ে যাবে? এই যে 80 বেইজে, জি স্যার। বেইজ থেকে আসবে, এটা এটা 80 কিলো সিরিজে থাকবে, আর এর সাথে এই 30 কে আর 21 কে প্যারালাল আসবে। সেটা শর্ট মনে করে শর্ট এঁকে দিছি। এটা তো শর্ট না, তুমি তো এই জায়গায় গ্রাউন্ড পেলে কি হবে, একটা এখান থেকে গ্রাউন্ডে যেতে না, জি স্যার। তাহলে এখান থেকে তো গ্রাউন্ডে তো ডিসকানেক্ট হয়ে যায় না, মাঝে যদি ক্যাপাসিটর হয়ে বাদ হয়ে যেত বা কিছু হতো তাহলে এক কথা, বাট এখানে কোনো রেজিস্ট্যান্স শর্ট হয়ে যায়নি। ঠিক আছে স্যার বলো। হ্যাঁ স্যার একদম শুরুতে 150 কে 160 কে আর হচ্ছে স্যার 80 কে স্যার পরস্পর কি স্যার প্যারালাল হবে? এই দুইটা প্যারালাল, আর এদের সাথে এই 80 সিরিজের সাথে নিচে এরা প্যারালাল, এই তিনটে মিলে দুইজনের সাথে প্যারালাল। ঠিক আছে, ওকে তাহলে একটু টপিকে ব্যাক করি এবার। স্যার স্যার হ্যাঁ বলো তাড়াতাড়ি, স্যার ওই যে স্যার আবার টপিক কভার হবে না। হ্যাঁ বলো। স্যার Q2 যে বিজিটা ছিল সেখানে যে স্যার আমরা ক্যাপাসিটরটা ইউজ করতেছি, এখন স্যার যদি আমি কারেন্টের কথা চিন্তা করি স্যার, প্রথম বিজিটি থেকে 80 কে হয়ে 13 কে হয়ে আমি যদি শর্ট পাথ উপরের দিকে পাই তাহলে তো এটা ইমিডিয়েট সাথে কানেক্ট হচ্ছে না 13 কে পরে। এখানে তো গ্রাউন্ড, নিচেও গ্রাউন্ড উপরেও গ্রাউন্ড, তা তুমি যেখানে গ্রাউন্ড এখান থেকে তো কিছু কানেকশন যাবে না, আর অপোজিট দিকে তো কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পেরেছো? এই জায়গায় যদি গ্রাউন্ড দিয়ে দাও, দেখো বিজিটির জন্য তো এগুলি কিছু নাই। না স্যার এখানে যদি শর্ট পাথ হয়, স্যার শর্ট পাথ হলে কি ওটা আর গ্রাউন্ড হচ্ছে? জি স্যার গ্রাউন্ড হচ্ছে। জি স্যার নিচেই তো গ্রাউন্ড। জি স্যার বুঝতে। ঠিক আছে জি স্যার। স্যার আর আরেকটা জিনিস ছিল স্যার, এআরসি সেকশনের যে কোশ্চেনটা ছিল স্যার ওটাতে তো
তিনটা চারটা টপ মানে তিনটা হ্যাঁ ওইটা টপোলজি মনে হচ্ছিল। একই টাইপের সার্কিট, বাট টপোলজি গুলি ওই যে রেজিস্ট্যান্সের ভ্যালু বসালে চেঞ্জ হয়ে যাবে। স্যার তো ইনফিনিটির জন্য ওপেন হয়ে যাবে না স্যার রেজিস্ট্যান্স গুলো? ইনফিনিটি হয়ে গেলে ওপেন হয়ে যাবে, কারণ এই ব্রাঞ্চটা যদি আমি এখানে ইনফিনিটি বসিয়ে দেই, ধরো সাপোজ এটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে এই ব্রাঞ্চটা পুরোটাই বাদ, তাহলে এই ব্রাঞ্চ বাদ হয়ে গেলে তো এটা তারের কানেকশনে নেই। যেটা স্টাবলিশ শুধু থাকছে তুমি ওইটা হিসেবে টপোলজি বলবা। দেখো তো যদি এটা কানেক্ট করতাম তাহলে তুমি কি বলতে, ভোল্টেজ এর আর কোনো ব্রাঞ্চ নাই। হ্যাঁ কি হবে? কারেন্ট স্যার। এটা কারেন্ট, তো ভোল্টেজ সিরিজ স্যার, এটা তো ওখানে তো ব্রাঞ্চ না, এটা তো বাদ হয়ে যাচ্ছে। এটা তো বাদ বলে দিলাম যে এটা, ভোল্টেজ ঠিক আছে? সিরিজ তাহলে কি হবে, এটা আছে। আর যদি উপরেরটা বাদ দিয়ে দিতাম, এটা বাদ, কারেন্ট, ঠিক কারেন্ট আছে, সিরিজ, এই পুরোটা বাদ, বাট এখানে ক্যাপাসিটরও নাই, তাহলে কি বলতো? কারেন্ট শান্ট স্যার। এটা কারেন্ট স্যার। এটা কারেন্ট শান্ট। তাহলে ওটাই বললাম যে অ্যারেঞ্জমেন্ট এরকম ছিল যে সামহাও কোনো একটা রেজিস্ট্যান্স অন হবে, বাকিগুলো অফ হবে, যার জন্য যেটা সেই ওইটার ভ্যালু লিখবে, শেষ। ঠিক আছে? আর এই ভ্যালু গুলো যেটা বলছি না, এগুলোর সাথে একটা করে যদি পয়েন্ট থাকতো সামনে, তাহলে এক্স্যাক্টলি বিটার ভ্যালু যে আমরা যেভাবে জানি ওইভাবে হতো। বাট একটু কনফিউশন হওয়ার দেওয়ার জন্য এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। বাট কারণ হচ্ছে যে বিটার ভ্যালু আমরা জানি লেস দেন ওয়ান হবে, বাট বেশি ভ্যালু নেই। তোমার কাজ তো এখানে আমরা ডিজাইন না, আমার কাজ হচ্ছে আমি ক্যালকুলেশন করতে পারছি কিনা সেটা দেখ। স্যার সার্কিট বের করে স্যার সময় শেষ হয়ে গেছিল, এবার কোশ্চেন অত পুরোপুরি পড়া স্যার সময় আমি হয় না। আমাকে বলো, তোমাদের কিন্তু আমি টাইম 30 মিনিটস না, এটাও চেঞ্জ করে দিয়েছিলাম পরে, তোমাদের স্যার এটা রিকোয়েস্ট করার জন্য এটা বাড়িয়ে দিয়েছি আরো স্যার জমা দেওয়ার পরে 7 মিনিট। টাইম বার হয়। ফ্লেক্সিবল আমি রেখেছি যাতে তুমি আপলোড দিতে পারো। এখন ইস্যু এসে এইটা ড্র করতে কয় মিনিট লাগবে বলো? 10 মিনিটস এর বেশি ড্র করার কোনো কারণ আছে এটার? তোমার এত কিছু তো দেখার দরকার নেই, তুমি ফার্স্টের থেকে ড্র করে একে একে যাবো যে স্টেপ গুলি বলেছি। আমি এখানে করলেও 2 মিনিট লাগবে না। বুঝতে পারছো কি বলছে? আর তুমি তোমার মতো দিবে, তুমি যদি ওটা ভেরিফাই করতে চাও যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, তাহলেই কিন্তু বিপদ হয়ে যাবে। ওকে তাহলে কন্টিনিউ করি, সমস্যা নেই, তোমরা চিন্তা করো। আরেকবার পরীক্ষা দিলে কবে দিবা কি সেগুলো ডিটেলস জেনে অন্য সেকশনের সাথে কথা বলো, তাদের কি অবস্থা, তারা যদি দিতে চায় তাহলে কমন একটা ডেটা দিতে পারো, যদি সবাই দিতে চায়। ঠিক আছে? ওকে তাহলে স্টার্ট করি আবার, আর সময় নাই বেশি। জি স্যার। ওকে তাহলে আমাদের নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে আসলে আমরা ক্লোজ লুপ সার্কিট নিয়ে দেখবো। এতক্ষণ আমরা যেটা দেখেছিলাম সেগুলো ছিল সবগুলো ওপেন লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমে মিনস হচ্ছে আমরা যদি ক্লোজ লুপ সিস্টেমে অ্যাম্পলিফায়ারে যাই, তাহলে আমরা জানি অ্যাম্পলিফায়ারের জন্য আমরা সবসময় নেগেটিভ ফিডব্যাক ইউজ করি, যেটা আমরা এর আগের অ্যাম্পলিফায়ার গুলোতে দেখেছি। তো এখানেও আমরা নেগেটিভ ফিডব্যাক বলতে বুঝবো যে যখন আমাদের আউটপুট টার্মিনাল থেকে কোনো একটা এলিমেন্ট দিয়ে যদি আমরা 2 নাম্বার পিনে আসি, দ্যাট মিনস হচ্ছে নেগেটিভ টার্মিনালের এখানে, তখন আমরা এটা নেগেটিভ ফিডব্যাক হিসেবে দ্যাট মিনস আমি এটাকে ডিজাইন করতে পারি। বাট এই টাইপের কনফিগারেশনে একটা ইনপুট রেজিস্ট্যান্স বসাতে হয়। সো 2 থেকে আমরা অ্যাডিশনাল আরেকটা আরআই অর ইনপুট রেজিস্ট্যান্স এখানে অ্যাড করব, যাতে কনফিগারেশনে এটা হবে ফিডব্যাক রেজিস্টর, এটা হবে তাহলে ইনপুট রেজিস্টর। এই যে কনফিগারেশন বা যে ডায়াগ্রাম দেখছো এখানে, দেখো তো কোনো ইনপুট দিয়েছি আমি এখানে, কোনো না স্যার। ইনপুট দেওয়া নাই। তার মানে এই ফরম্যাটটা হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ডিজাইন। তার মানে এই অ্যারেঞ্জমেন্ট যদি থাকে তাহলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এখন তুমি যদি এটাকে, আমরা জানি যে ওপেম কে ইনপুট উপরে অ্যাপ্লাই করে 2 ভাগে ভাগ করা যায়। তো কেউ যদি প্লাস টার্মিনালে ইনপুট দেয় তাহলে আমরা এটাকে তখন বলবো নন ইনভার্টিং, তখন আমাকে অবশ্যই অপোজিট টার্মিনালকে গ্রাউন্ড করে দিতে হবে। আর কেউ যদি অপোজিটটা করে যে না আমি 2 নাম্বার পিনের কাছে এখানে অ্যাপ্লাই করবো ইনপুট, তাহলে আমাকে প্লাস টার্মিনালকে গ্রাউন্ড করে দিতে হবে, তখন আমরা এটাকে বলবো ইনভার্টিং কনফিগারেশন। দ্যাট মিনস এটা হবে ইনভার্টিং, আর এই মোডে যেহেতু ওপিএম রান করাচ্ছ নেগেটিভ ফিডব্যাকে, তখন হবে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এটাকে কম্পেয়ার করার মতো ওখানে যে ডিসি দেওয়া যায় আরেকটা ওরকম দেওয়া যায় না? এখানে ডিসি দিয়ে রেফারেন্স দেওয়া যাবে, বাট সেক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করার ইকুয়েশনটা আসলে ভেরিয়েবল হয়ে যাবে। নর্মালি আমরা এখানে রেফারেন্স হিসেবে 0ই অ্যাড করি, কারণ এর মধ্যে একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ভার্চুয়াল শর্ট, তো সেটা আমরা গ্রাউন্ড দিয়ে সলভ করাটা বেশি ইজি, বাট রেফারেন্স দিলেও কাজ করবে, তোমরা চাইলে সিমুলেট করে দেখতে পারো।
ঠিক আছে? ওকে, তাহলে ওপেম এর এই ভ্যালুগুলি সলভ করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওপেম এর আরেকটা প্রপার্টি যার নাম হচ্ছে ভার্চুয়াল শর্ট। এটা কি শুনেছো তোমরা? জি স্যার। কি জি বলে স্যার। এক্স্যাক্টলি এই জিনিসটা? তো ওপেমে আর কি ইনপুট রেজিস্ট্যান্সটা খুব বেশি বড় থাকে স্যার, এই হ্যাঁ, জন্য আর কি কারেন্টটা যায় না, এই জন্য দুটা শর্ট অবস্থায় থাকে আর কি দুটা আচ্ছা। পয়েন্ট। আমরা কি এটার একটা ইকুইভ্যালেন্ট মডেল দেখেছিলাম যে এরকম দেখেছিলাম আগে, মনে আছে? জি স্যার। দেখেছিলাম না এরকম? সরি, এটা একটা ভিতরে এরকম মডেল ছিল। আচ্ছা, তার মানে এই দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়াল ইনপুট রেজিস্ট্যান্স আছে এরকম। আচ্ছা, যেহেতু আমরা বলছি কি যে ওপেম এর ভিতরে ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি, তা ওপেম কি করে, কোনো কারেন্ট ড্র করে না। দেখো সেই কথাটা আমি এখানে বলে দিয়েছি যে, তার মানে ওপেম এর পজিটিভ নেগেটিভ দুইটা দিয়ে কোনো কারেন্ট ড্র করে না, এটা ভার্চুয়াল শর্টের একটা প্রপার্টি। আর আরেকটা প্রপার্টি হচ্ছে আমরা এরকম ইকুয়েশন আজকেও দেখেছি, দেখো তো, দেখেছি এরকম। জি স্যার। আমরা জানি ওপেম এর এই ওপেন লুপ গেইনটা কিরকম ভ্যালু থাকে, ইনফিনিটি স্যার। ইনফিনিটিভ। সেটা আইডিয়াল কেস, আর প্র্যাকটিক্যাল কেসে অনেক বড় ভ্যালু, 2 লাখ। 2 লাখ। হ্যাঁ, 2 লাখ। ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো তো, তাহলে এরকম লেখা যায় যে ভি আউটপুট ডিভাইড বাই ওপেন লুপ গেইন। এখন তুমি যদি এর ভ্যালুতে অনেক বড় ভ্যালু বসাও, অথবা যদি একদম সিম্পলিফাই করার জন্য ডাইরেক্টলি ইনফিনিটি বসাও, যেহেতু আমরা জানি ওপেন আইডিয়াল কেসের জন্য ইনফিনিটি, তাহলে জিরো এই স্যার। দুইজনের পার্থক্য কত হচ্ছে? জিরো। জিরো হচ্ছে। দ্যাট মিনস পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের বিয়োগফলের রেজাল্ট জিরো। অথবা আমরা কি বলতে পারি যে পজিটিভ টার্মিনালের যে ভোল্টেজ সেটা নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের সমান। তাহলে সমান যেহেতু বলছি, তাহলে আসলে কি বোঝাচ্ছে? ভ্যালু সেম। ভ্যালু সেম কখন হবে? যখন দুইটা সামহাও কানেক্ট হবে। কারণ আমরা জানি যদি দুইটা পয়েন্টস হয়, এটা যদি একটা বললাম পয়েন্ট এ, এটা যদি বলি পয়েন্ট বি, এই দুজনের ভোল্টেজ যদি ভি এ আর ভি বি বলি, কখন দুইজনের ভোল্টেজ সেম হবে? যদি মাঝে কোনো এলিমেন্ট না থাকে বা ডাইরেক্টলি শর্ট হয়, তার মানে এখানে কোথাও যদি ভোল্টেজ ড্রপ না হয়। বাট আমরা জানি দুইটা ইনপুট কি ডাইরেক্টলি শর্ট হলে তো যেখানে ইনপুট দিব অপোজিট সেম ভোল্টেজই চলে যাবে। ডাইরেক্টলি কি কানেক্টেড এখানে? না স্যার। না। বাট দুইজনের ভোল্টেজ সেম। তো কি হচ্ছে ইস্যুটা, যে এখানে আসলে দুইটা পয়েন্ট আছে, এটা হচ্ছে সেই পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই দুইজনের মধ্যে কোনো কানেকশন নাই, বাট এদের মধ্যবর্তী যে ভোল্টেজের ডিফারেন্স সেটা জিরো হচ্ছে। কেন? কারণ এই ভার্চুয়াল শর্ট কন্ডিশনটার জন্য। এটা কি তাহলে বুঝতে পারলাম? এটা স্যার প্র্যাকটিক্যালি কিভাবে করলো, ভার্চুয়ালি শর্ট করা প্র্যাকটিক্যালি কিভাবে ভার্চুয়ালি করলো? শর্টটা প্র্যাকটিক্যালি ইস্যুটা হয়েছে যে এখানে এই ওপেমটা ডিজাইনের প্রপার্টি যেরকম, সেই হিসেবে এটা ভার্চুয়াল শর্টের মতো কাজ করে। ভার্চুয়াল শর্ট অর্থটা কি? আমরা তো রিয়েল বলছি না, আমরা বলছি ভার্চুয়াল শর্ট। মানে তুমি শর্টের মতো যদি আচরণ। সামহাও এর ভ্যালু বাড়াও, এখানে এত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, তুমি দেখবা যে এখানেও একই রকম ভোল্টেজ পাচ্ছ, বাট এরা ডাইরেক্টলি কানেক্টেড না। তার মানে দুইটা যদি ডাইরেক্টলি কানেক্ট হতো, তাহলে আমি যদি এখানে একটা সাপ্লাই অ্যাপ্লাই করতাম সাপোজ ভি ভোল্ট, বা ধরলাম একটা নিউমেরিক্যাল আমি এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করি, তো এখানেও 10 ভোল্ট পাবো। কেন? কারণ এখানে কি ডাইরেক্টলি কানেক্টেড, বাট এখানে কি কানেক্টেড? না স্যার। বাট এখানে 10 ভোল্ট পাবো অর্থ কি, যে আমি যদি এদের দুজনের মধ্যে ভোল্টেজ মেজার করি, দেখবো যে এখানে কোনো ভোল্টেজের পার্থক্য নেই, পার্থক্যটা অলমোস্ট জিরোর মতো। এই জন্য আমরা বলছি যে দুইটার পয়েন্টের মধ্যে যেহেতু ভোল্টেজের পার্থক্য নাই, তার এবং এখানে ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেম জিনিসই ভ্যালিড থাকছে, তার মানে এরা দুজনের শর্ট। বাট এরা তো তার দিয়ে বা ডাইরেক্টলি শর্ট হয় না, এই জন্য আমরা বলছি একে ভার্চুয়াল শর্ট। ঠিক জি আছে? স্যার। আচ্ছা, তো এই কন্ডিশনটা সব সময় ভ্যালিড থাকে না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এটা পার্টিকুলার এই টাইপের অ্যারেঞ্জমেন্টের জন্য ভ্যালিড হতে পারবে, ততক্ষণই ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটের রেঞ্জটা তার স্যাচুরেশন লেভেলে পৌঁছাবে না। কথা কি বুঝতে পারছি? আউটপুটটা যদি স্যাচুরেশনের দিক পৌঁছায় যায়, মানে আউটপুটটা যত হওয়া উচিত ছিল তার থেকে আগে ফিক্সড হয়ে যায়, তখন এখানে আর ওই জিনিসটা ভার্চুয়াল শর্ট হিসেবে থাকবে না। দ্যাট মিনস তুমি যদি এমন একটা ইনপুট দিলা, এমন ভাবে গেইন সেট করলা যে ক্যালকুলেশন করে ভি আউটপুট আসা উচিত হচ্ছে সাপোজ 30 ভোল্ট, বাট আমরা বায়াসিং করি কত ভোল্টে?
15। 15 বলতে তখন তুমি এই জায়গায় দেখবা যে ভার্চুয়াল শর্ট না, এখানে তুমি ভোল্টেজের পার্থক্য পাবা। অলমোস্ট রেস্ট অফ যে ভোল্টেজটা থাকবে 15-র বেশি পুরোটাই এই জায়গায় ড্রপ পাবা। বুঝতে পারছো কি বলছি? তার মানে ভার্চুয়াল শর্ট ভ্যালিড থাকার জন্য দেখা কি প্রয়োজন, আমার আউটপুটটা ওই আউটপুটের রেঞ্জের মধ্যে থাকতে হবে। সো ভার্চুয়াল শর্টের ইস্যুটা কি বুঝতে পারলাম? তোমরা যদি ইন ফিউচারে যখন ইউনিভার্সিটিতে যাবা, গেলে একবার ওপেন নিয়ে সার্কিট ডিজাইন করে দেখবা যে যদি আমার আউটপুটটা বায়াসিং এর রেঞ্জের মধ্যে থাকে, তখন এদের মধ্যে ভোল্টেজ মেজার করবা, দেখবে যে কোনো ভোল্টেজের পার্থক্য নাই, বা থাকলেও সেটা মিলি ভোল্টে। কারণ আমরা আউটপুটকে তো ইনফিনিটি দিয়ে ভাগ করেছি, এবার আসলে তো আউটপুট ভাগ হবে কত দিয়ে? 2 লাখ দিয়ে। তা সামথিং ভোল্টেজকে তুমি 2 লাখ দিয়ে যদি ভাগ করো, তাহলে আসলে এখানে কত ভোল্ট পাবা? মিলি ভোল্টের মতোই আসার কথা না? অনেক কম আসবে স্যার। হ্যাঁ, অনেক কম। দেখো যে এই 1000 দিয়ে ভাগ দিলে তো মিলিতে চলে যাবে, এখানে তো আরো বেশি দিয়ে ভাগ করছে, তাহলে মিলির থেকে কম ভ্যালুতে আসবে। ওইরকম একটা ভেরিয়েশন পাবা, মাল্টিমিটারে অলমোস্ট জিরোর কাছে দেখবা। বাট যদি দেখো যে আমি আউটপুটটা এমন ভাবে ডিজাইন করলাম যে আউটপুটটা 20 ভোল্ট হবে, বাট প্লাস মাইনাস বি স্যাচুরেশন মানে ভোল্টেজ দিয়েছি আমি 15, তখন দেখবে যে এখানে আর 0 ভোল্ট না, এখানে অলমোস্ট 4 ভোল্ট 5 ভোল্টের মতো কিছু একটা আসবে। ঠিক আছে? সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা এখান থেকে স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।